আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পর্কের বন্ধন গল্পের 12 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। শাশুড়ি মা বলল, আমরা তো ভুল করে ওকে কখনো রাগাই না। আমি বললাম, ও। হুট করে উনি এসে বললেন, বাহ, শাশুড়ি আর বৌমার তো দেখি ভালোই জমেছে। আম্মু বলল, তুই কখন আসলি? উনি বলল, এই তো এখন। শরত, কি করছো দেখি তো আমি। আম্মু বলল, কি করছে? উনি বলল, সব চুলগুলো তো জট বেঁধে ফেলেছে। আমি পাশে বসে দেখতে লাগলাম। খুব যত্ন করে উনি মায়ের চুলগুলো আঁচড়ে দিচ্ছেন। একটা ছেলে কি করে এত কাজ জানতে পারে? বাইরে যেমন ব্যবসার দিক সামলায়, তেমনি বাসায়ও পারফেক্ট। সব দিক থেকেই পারফেক্ট। আমার মিস্টার পারফেক্ট। উনি রুমে বসে বসে মোবাইল টিপছেন। আমি বললাম, ওই। উনি বলল, বলো। আমি বললাম, আপনাকে কিছু বলার আছে। উনি বলল, হ্যাঁ বলো। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, আপনাকে আমি ভালোবাসি। উনি বলল, আমি বললাম, আপনার পারফেক্ট বউ হতে চাই আমি। আপনাকে অনেক ভালোবাসা দিতে চাই। আপনার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা চাই। আমি মাথা নিচু করে কথাগুলো বলছি ওনাকে। ভাবছি বুঝি উনি আমাকে জড়িয়ে নিলেন নিজের মাঝে। কিন্তু না, উনি এমন কিছু করছেন না। মাথাটা তুলে তাকিয়ে দেখি উনি ফোনের মাঝে ডুবে আছেন। আমার কথায় তার কোনো হুদিস নেই। ওনার হাত থেকে ফোনটা নিয়ে দেখি, ও মা, উনি ফেসবুকে গল্প করছেন। শালা আমার কথা না শুনে গল্প নিয়ে আছেন, কেমনটা লাগে এখন? উনি বলল, কি হলো, ফোনটা নিলে কেন? আমি বললাম, আপনি আমার কথা শুনেছেন? উনি বলল, কি বলেছিলে তুমি? আমি বললাম, কিছুই শুনেননি আপনি? আমার কান্না চলে আসছে। এতটা আবেগ আর আশা নিয়ে ওনাকে কথাগুলো বললাম, আর উনি এভাবে নিরাশ করে দিলেন আমাকে। মনে হচ্ছে ওনার কাছে আমার কোনো গুরুত্ব নেই। উনি কি আসলেই শুনেননি, নাকি শুনেও না শোনার ভান করছেন? আমি বললাম, এতটা কাছ থেকে বললাম তবুও শুনেননি? উনি বলল, না। আমি বললাম, তাহলে এখন শুনেন। উনি বলল, হ্যাঁ বলো। আমি বললাম, আমার বেবি লাগবে। আমি খুব নর্মাল ভাবে কথাটা বললাম। ভাবলাম বেবির কথা বললে ওনার থেকে আদর আর ভালোবাসা পাবো। উনি বলল, আচ্ছা ঠিক আছে, আমি হাসপাতালে যোগাযোগ করছি। আমি বললাম, এই, আমি কি বন্দা নাকি আপনি? আমার বাচ্চা লাগবে। আপনার বাচ্চা আমার গর্ভে। উনি বলল, এটা কি বাজারে পাওয়া তোমার ফুচকা নাকি, যে বললেই এনে দিলাম? আমি বললাম, এত কিছু জানি না। আগামী মাস থেকে যেন রুমে মাদার হরলিক্স পাই, আর খেতেও পারি। আমার ইচ্ছে করছে মাদার হরলিক্স খেতে। এটা তো স্বাভাবিকভাবে খাওয়া যায় না, তাই আমার অস্বাভাবিক চাই। উনি বলল, তার জন্য আমার কি করতে হবে? একটা মাদার হরলিক্স কিনে আনলেই তো হয়। আমি বললাম, এই, সবকিছু বুঝেন না, বুঝার ভান কেন করছেন? উনি বলল, তো কি করব? আর বাচ্চা আমার কাছে কেন চাচ্ছ? আমি বললাম, তো কার কাছে চাইবো? আমার কি আরো কয়টা বর আছে নাকি? উনি বলল, সেটা তো তুমিই জানো। যাও না তোমার সেই বন্ধুদের কাছে। ওনার কথাগুলো শুনে আমার আর কান্না থামানোর অবস্থা নেই। উনি এমন কথা বলতে পারলেন? কি করে উনি এই কথাগুলো আমাকে বললেন? ওনার মুখে কি কথাগুলো একটু আটকালো না? আমি বললাম, এই, আমি কার সাথে আর কাকে ভালোবাসি সেটা জানেন আপনি? উনি বলল, কেন, তোমার সেই বন্ধুকে? আমি বললাম, আর একবার কথাটা বললে না, আমি আপনাকে, না, আপনাকে না, আমি নিজেকে শেষ করে দিব। জানেন না আপনি আমি কতটা ভালোবাসি আপনাকে? আপনি যদি একটা মুহূর্ত আমার সাথে ঠিকভাবে কথা না বলেন, আমি থাকতে পারি না। দম বন্ধ হয়ে আসে আমার। উনি বলল, আমি বললাম, জানেন আপনি আমার জীবনের স্বপ্নের সেই পুরুষ, যাকে এতদিন আমি আমি আমার স্বপ্নের রাজ্যের রাজমুকুটে কল্পনা করতাম। আমি ওনার বুকে শুয়ে কথাটা বললাম। উনি বলল, ওনার চোখে আমি এখনো অভিমান দেখতে পাচ্ছি। তবে একটা স্বস্তির ব্যাপার হলো, মানুষ তার সাথে অভিমান করে যে কাউকে ভালোবাসে। আমি বললাম, আচ্ছা বলুন না, আমি কি করলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন? উনি বলল, জানি না। আমি বললাম, তাহলে কি জানেন? উনি বলল, তুমি তোমার বন্ধুদেরকে ভালোবাসো। আমি কোনো কথা না বলে ওনার মুখটা বন্ধ করে দিলাম। আলতো করে একটা চুমু দিয়ে বলে উঠলাম, শুনুন, আমি না বুঝে কাজটা করে ফেলেছি। উনি বলল, তো এখন বুঝছো তো? আমি বললাম, বুঝেছি। এখন শুধু আমি আপনার ভালোবাসায় সিক্ত হতে চাই। আপনার প্রতিটা ছোঁয়া নতুন করে, নতুন ভাবে অনুভব করতে চাই। ওনার চোখের দিকে তাকিয়ে ওনাকে কথাগুলো বললাম। উনি বলল, ও তাই নাকি? আমি বললাম, তাই। আপনার সংসারের রানী হতে চাই আমি। উনি বলল, এখন কি নেই নাকি? আমি বললাম, হ্যাঁ আছি তো, তবে আপনার রাজ্যের রাজরানী হয়ে সিংহাসনটার পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু বসার অনুমতি পাচ্ছি না। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার বরের চোখের মাঝে অসম্ভব মায়া আছে। লোকে বলতো মানুষের রূপের চেয়ে চোখের প্রেমে পড়ে বেশি। কথাটা আমার বিশ্বাস হতো না, কিন্তু এখন কথাটা আমার সম্পূর্ণরূপে বিশ্বাস হচ্ছে। আজ ওনার চোখের দিকে তাকিয়ে আমি সত্যি ওনার চোখের প্রেমে পড়ে গেছি। এভাবে যদি কেউ আমাকে অন্তকাল পর্যন্ত থাকতে বলে, আমি সেটা পারবো। এতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। উনি বলল, পেয়েছিলে যখন, তখন বসনি কেন?
এখন কেন এত উতলা হচ্ছ? আমি বললাম বসেছিলাম তো, কিন্তু শয়তানের কুকীর্তির জন্য আজ আমি এতটা পস্তাচ্ছি। উনি বলল ওনার গালে একটা চুমু দিলাম। আমি বললাম আচ্ছা আপনার কি একটু ইচ্ছে করছে না? উনি বলল কি? আমি বললাম আমাকে নিয়ে ভালোবাসার গভীরতায় হারিয়ে যেতে। উনি বলল হারিয়ে গেলে তো আমার এত ব্যবসা দেখাশোনা করবে কে? আমি বললাম চুপ, আপনি সব বুঝেও না বুঝার ভান কেন করছেন? উনি বলল আমি এত কিছু বুঝি না। আমি বললাম আচ্ছা শুনুন না। উনি বলল কি? আমি বললাম ভালোবাসি। উনি বলল তোমার বন্ধুটাকে না? ওনার বুকে হালকা কিল দিয়ে বললাম আপনাকে না। উনি বলল আহ। আমি বললাম কি হয়েছে? উনি বলল এত জোরে কেউ মারে? এমনিতে আজকাল বুকটাই ব্যথা করছে, এখন তুমিও মারলে। ওনার চোখে আমি অস্ত্র দেখতে পাচ্ছি, তবে উনি যে আমার এই হালকা মারের আঘাতে এতটা ব্যথা পেয়েছে তা নয়। কিন্তু কেন এত ব্যথা ওনার বুকে? আমি অনেকটা অস্থির হয়ে বললাম কি বলেন? উনি বলল হ্যাঁ, কিছুদিন একজনকে বুকে নিয়েছিলাম, পরে হুট করেই সেই বুকটা খালি করে দিয়েছে, অন্যকে নিয়ে ব্যস্ত থাকে। তার এই বুকে না থাকাটা আমাকে প্রচন্ড পরিমাণ কষ্ট দিয়েছে। সেই কষ্টটার কারণেই হয়তো আজকাল এই ব্যথা করছে। আমি বললাম কিন্তু এখন তো সে চায় এই বুকটায় সারা জনম থাকতে, কিন্তু এই বুকটায় তাকে নিচ্ছেন না কেন? উনি বলল ভয় হয় যদি 2-4 দিন থেকে আবার অন্য কাউতে মুগ্ধ হয়ে যায়, তাহলে এবার আর সহ্য করতে পারবো না। আমি বললাম এবার যে সে সত্যি অনুসূচিত, সেটা কি বুঝতে পারছেন না আপনি? উনি বলল তাতে কি, মানুষের মন পরিবর্তন হতে বেশি সময় লাগে না। প্রথম কয়দিন তো সে অনেকটাই মগ্ন ছিল আমার মাঝে, কিন্তু হুট করেই সে বদলে গেল। এখন যে আবার এমনটা হবে না তার কোনো নিশ্চিত নেই। আমি বললাম এখন যদি সে আবার এমন করে, তাহলে কি আপনি চিরতরে বিদায় করে দিবেন আপনার থেকে? উনি বলল না, আমি পারবো না তার সাথে এমনটা করতে। আমার মা আমাকে সব শিখালেন, কারণ যে কষ্ট সহ্য করাটা শিখালেন না আমি বুঝতে পারলাম না। জীবনে একটা জিনিস শিখার বাকি ছিল হয়তো, তাও শিখিয়ে দিল। এর থেকে বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই, মরে যাব এর থেকে একটুও যদি বেশি আঘাত পাই। এখনো যে সহ্য করার ক্ষমতা আমার নেই। এক একটা রাত খুবই কষ্টে কাটছে আমার। নিজের মানুষটাকে নিজের পাশে থেকেও অন্যের সাথে দেখার, অন্যের সাথে কথা বলার ছলে মজা করতে ব্যস্ত থাকে। হয়তো এর চেয়ে বেশি বেদনাদায়ক মুহূর্ত আমার জীবনে আসেনি। ওনার কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে ওনার বুকে কিংবা মুখের মাঝে অনেক বড় একটা পাথর রাখা। ওনার চোখ দিয়ে যদিও অশ্রু বের হচ্ছে না, তবে আমার চোখ দিয়ে পড়ছে। এতটা কষ্ট আমি ওনাকে দিয়েছি। উনি যে এখনো আমাকে ওনার বুকে শুয়ে থাকতে দিয়েছেন, এটাও যে এখন আমার কাছে অনেক বেশি কিছু মনে হচ্ছে। আমি তো এটাও পাওয়ার যোগ্য রাখি না। আমি কিছু বলতে যাব তার আগে উনি বলে উঠলেন কোনো অজুহাত আমি শুনতে চাই না। উনি ইমোশনাল থেকে স্ট্রিক হয়ে কথাটি বললেন। ওনার এই কথাগুলো শুনে আমার কাছে অনেক খারাপ লেগেছে। আমার কথাগুলো ওনার কাছে অজুহাত মনে হচ্ছে। কত কষ্ট আমি ওনাকে দিয়েছি। অন্য কেউ হলে আমাকে কত কথা শুনিয়ে দিতেন, কিন্তু উনি কিছুই বলেননি, নীরবে সহ্য করে গেছেন। তবে উনি যদি আমাকে তৎক্ষণাৎ কিছু বলতেন, তাহলে হয়তো অন্য কিছুই হয়ে যেত। হিতে বিপরীত বলতে একটা কথা আছে না, ওই কথাটাই হয়তো প্রযোজ্য হয়ে যেত যদি তখন উনি এই কথাগুলো আমাকে বলতেন। উনি খুব ভালো করেই জানেন গরম গরম কিছু খেতে গেলে জিহ্বা পুড়ে যায়, তাই তো তিনি আজ অনুভূতি বুঝে আজ কথাগুলো বললেন। তাও আবার আমাকে কিছুই বললেন না, শুধু ওনার কষ্ট হওয়াটা আমাকে বুঝিয়ে দিয়েছেন। তবে একটা কথা ভেবে আমার স্বস্তির নিঃশ্বাস আসছে, উনি আমার আচরণে কষ্টও পান আবার সুখীও হন। ভালো ব্যবহারে উনি সুখ অনুভব করেন, আর আমার খারাপ আচরণটাই কষ্ট পান। এতে আমি স্পষ্ট উনি আমায় কতটা ভালোবাসেন। যদিও এখন কিছুটা অভিমান করে আছেন, তাতে কি, আমি ভাঙিয়ে নিব তার অভিমানের পাহাড়গুলো। তার এই অভিমানের পাহাড়কে আমি করে নিব ভালোবাসার এক অনবদ্য পাহাড়, যেখানে থাকবে ভালোবাসায় পরিপূর্ণ এক জীবন আমাদের। কতটা স্মার্ট উনি, কতটা বুঝেন ভালোবাসার অনুভূতিগুলোকে। তবে একটা বিষয় হলো, মানুষ তখনই নিজেকে পরিপূর্ণ এক সুখী মানুষ মনে করে যখন সে পরিবারের ভালোবাসার সাথে সাথে জানতে পারে কেউ তাকে অগণিত পরিমাণে ভালোবাসে। আমি ঠিক এই অনুভূতিগুলো অনুভব করছি। সেই সুখের সুখী আমি। ওনার বুকে ঘুমিয়ে পড়লাম। কাল থেকে আমার একটাই চাওয়া, ওনার অভিমান ভাঙানো। খুব কষ্ট দিয়ে ফেলেছি আমার মিস্টার পারফেক্টকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুখে ফেয়ার অ্যান্ড লাভলি লাগাচ্ছি। নিজের রূপচর্চা করতে ফেস ওয়াশ আর ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে থাকি। অন্য আধুনিকতার কোনো রূপচর্চা ভালো লাগে না আমার। জানি না উনি কেমনটা পছন্দ করেন, আধুনিক নাকি এমন সাদামাটা। মনটা ফুরফুরে রাত থেকেই। মনে হচ্ছে কেউ আমাকে
তার চোখ দিয়ে অনন্তভাবে দৃষ্টিপাত করছে। ওনার দিকে তাকাতেই বুঝতে পারলাম উনি ঘুমিয়ে আছে। তবে কেন মনে হলো উনি আমার দিকে তাকিয়ে আছেন? তাহলে কি আমার অনুমানটা ভুল ছিল, নাকি আমার মনের ভাবনা? ওনার পাশে বসে ওনার চুলগুলোতে বিলি কাটছি আর ঘুমান্তি চেহারায় তাকিয়ে আছি। নিজেই নিজে বলি একটু জোরে, কেন আপনি এমন করছেন? এত অভিমান কিসের আপনার? তাই বলে কি একটু আপন করে নেওয়া যায় না? চাইলেও তো সব পারেন, কেন করেন না? জানেন না আপনি কতটা ভালোবাসি আপনাকে? আচ্ছা, আপনি কতটা কেয়ারিং ছিলেন, এখন নেই কেন? নাকি ইচ্ছে করেই নিজেকে গুটিয়ে রেখেছেন? জানেন আমি আপনার কেয়ার, আপনার ছোঁয়া, আপনার দায়িত্ববোধকতা আমাকে আকৃষ্ট করে তোলে আপনার প্রতি। আচ্ছা, আপনার ঠোঁটগুলো এত কালো কেন? জন্মগতভাবেই এমন, নাকি বাজে অভ্যাসে হয়েছে এমন? আপনার এমন গুটিয়ে থাকাটা আমাকে কতটা কষ্ট দেয় আপনি জানেন? নাকি প্রতিশোধ নিচ্ছেন আমার প্রতি? নাকি আমাকে অনুভবিত করছেন ভালোবাসায় কষ্ট কতটুকু? তবে সবটা অনুভব করার শক্তি বোধহয় আমার নেই। তবে যতটা কষ্ট অনুভব করছি, এর চেয়েও কি বেশি কষ্ট ভালোবাসা? নাকি এতটা ভালোবাসায় কষ্টের শেষ ধাপ? চেয়ে দেখি উনি চোখটা খুলে নিলেন। তার মানে উনি জেগেছিলেন। উনি বলল, কতটা কষ্ট পাচ্ছ আমার এই ঘুটিয়ে থাকাতে? আমি বললাম, অনেক অনেক কষ্ট। আপনি জেনে বুঝেই আমায় কষ্ট দিচ্ছেন, তাই না? উনি বলল, এমনটা না, তবে এর চেয়ে বেশি কষ্ট অনুভব হয় তখনই যখন আপন মানুষটা এড়িয়ে যায়। আমি তো তোমার পাশেই আছি। আর তার চেয়ে বেশি কষ্ট হয় যখন ভালোবাসার মানুষটা পাশে থেকেও অন্য কারোর সাথে ভালোবাসার কথাবার্তায় আসক্ত থাকে। বাংলা চলচ্চিত্রের একজন মানুষ হুমায়ুন ফরদী বলেছেন, কাউকে ভালোবাসতে হলে এক বুক সমুদ্র সহ্য করার ক্ষমতা রাখতে হয়, তবেই ভালোবাসা যায়। আমিও তোমাকে সে এক বুক কষ্ট সহ্য করিয়েছি। জানি না আজও তোমাকে ভালোবাসতে পেরেছি কিনা। আমি বললাম, কতটা ভালোবাসেন আমি বুঝতে পেরেছি, তাই তো আপনার ভালোবাসায় বিভোর হতে আমি পাগল হয়ে আছি। উনি বলল, আমার ভালোবাসা সহজে পেয়ে গিয়েছিলে তো, তাই একটু বেশি অবহেলার পাত্র হয়ে গিয়েছিলাম। আমি বললাম, বলেছি তো আমার ভুল হয়ে গিয়েছে। এবার আর একবার আমাকে ভালোবাসা সিক্ত করে নিন। কথা দিচ্ছি কোনো ত্রুটি থাকবে না আমার মাঝে। উনি বলল, এতটা সহজ নয় তো পুনরায় মনে ভালোবাসা জাগিয়ে তোলা, তবে এতটা অসম্ভবও নয়। বলেই উনি উঠে চলে গেলেন। ওনার বলা শেষের কথাটায় আমি স্বস্তি ফিরে পেলাম। অসম্ভব নয় ওনার মনের নিভু নিভু ভালোবাসার প্রদীপটা আবারও সতেজভাবে জ্বালিয়ে তোলা। এখনো তো চিলে ফোটা হয়ে জ্বলছে, একটু তেল আমায় দিতে হবে। তবে একটু সময় তো দিতে হবে, জীবনটা তো সবে শুরু, পুরো জীবনটাই তো তার ভালোবাসা পাবো। এখন না হয় একটু কষ্ট করলাম। আজ উনি কোথাও যাননি, কারণ আমরা এক কাজিনের বিয়েতে যাব। পুরো 3 দিন থাকবো সেখানে। হলুদ বিয়ে আর বউ ভাত। হলুদ অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছি, হলুদ শাড়ি পরছি। ওনাকে কত করে বললাম হলুদ পাঞ্জাবি পরতে, না উনি পরবেন না। আমিও হাল ছাড়ার পাত্রী নাকি? পাঞ্জাবি তো আনিয়ে রেখেছি আব্বুকে দিয়ে। আমার শাড়িটা উনি নিয়েছেন, কিছুটা কারুকাজের আঁচল সবুজ রঙের, আর বাকিটা হলুদ। ইস, উনি যদি পাঞ্জাবিটা পরেন তাহলে আমাদের একদম হিমুরূপা লাগবে। ভাবতেই মনের মাঝে লাড্ডু ফুটছে। সন্ধ্যা থেকে ওনার দেখা পাচ্ছি না। শাড়ি তো পরেই নিয়েছি, কিন্তু রুম থেকে বেরোচ্ছি না। শাড়িটা কি আদৌ পরা হয়েছে, নাকি কোথাও ত্রুটি আছে? উনি তো এক ঝলক দেখলেই বুঝতে পারতেন। কয়েকবার কলও করেছি। অনিকের সাথে কথা বলে জানতে পারলাম শালা দুলাভাই ক্যারাম খেলছে। ওরে বললাম দ্রুত বাসায় আসতে, তবুও আধা ঘন্টা লাগলো। এর ফাঁকে আর কি করব, ওনার ফেসবুক আইডিটা ঘুরে দেখলাম। যা বুঝলাম ওনার ফেসবুক আইডিটা দেখে, এক সময় খুব ফেসবুক চালাতেন, তবে একটা সময় পর আর ঢুকেন না। এখন মাঝে মাঝে হয়তো ঢুকেন। কলেজে যখন পড়তেন তখন কিছু পোস্ট করেছেন বন্ধুদের নিয়ে, কিন্তু এরপর যা পোস্ট করেছেন সবগুলো তার জীবন নিয়ে। অনেক মানুষ তার ফ্রেন্ড লিস্টে আছে। একটা জিনিস লক্ষ্য করলাম ওনার কলেজ জীবনে অনেক মেয়ে বন্ধু ছিল, তবে ছেলে বন্ধুর তুলনায় অনেক কম। উনি রুমে ঢুকেই বলে উঠলেন,